নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন। ডব্লিউবিপি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল 2024 পরীক্ষাকে টার্গেট করে আমাদের যে বেঙ্গল পুলিশ জিকে এক্সপ্রেসের ক্লাস আসছে, আজকে তার 19 নম্বর সেট নিয়ে চলে এলাম। এই ক্লাসে প্রত্যেক দিন বাছাই করা সেরা 30টি জিকে প্রশ্নোত্তর উইথ এক্সপ্লেনেশন সহযোগে ক্লাস তোমাদের করানো হচ্ছে। প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময় এক্সাম বাংলার যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল সেইখানে ক্লাস হয়ে আসছে, অর্থাৎ যে চ্যানেলটিতে তোমরা ক্লাসটা দেখছো। তো যারা বিগত দিনের ক্লাসগুলো দেখোনি তাদের জন্য প্লেলিস্ট আকারে সমস্ত ক্লাস রয়েছে। অবশ্যই পরবর্তী ক্ষেত্রে সমস্ত ক্লাস এক এক করে দেখে নিয়ে সুন্দরভাবে হ্যান্ড রিটেন বা হাতে লেখা নিজের নোটস তৈরি করে নাও, কারণ পরবর্তী ক্ষেত্রে তোমার এই ক্লাস নোটটি পরীক্ষার আগে রিভিশনের ক্ষেত্রে কাজে লাগবে। ওকে, তো আজকের ক্লাসটা আমরা কন্টিনিউ করব। প্রত্যেকে একটা সেশনটিকে লাইক, শেয়ার এবং তোমরা অবশ্যই তোমাদের কনসেন্ট্রেশন ঠিকঠাক রাখো। চলো ক্লাসটা আমরা শুরু করি। প্রথম প্রশ্ন কি বলছে দেখো, চৌগান খেলতে গিয়ে কে মারা যান? চারটে অপশন রয়েছে, তো এই ক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে কুতুবউদ্দিন আইবক চৌগান খেলতে গিয়ে মারা যান। অপশন এ হবে সঠিক উত্তর, সরি অপশন বি হবে সঠিক উত্তর, কুতুবউদ্দিন আইবক। তো কুতুবউদ্দিন আইবক ছিলেন দাস বংশের প্রতিষ্ঠাতা। ইনি হচ্ছেন কুতুবউদ্দিন আইবক, ইনি দাস বংশের প্রতিষ্ঠাতা। দিল্লি সুলতানি সাম্রাজ্যের ইতিহাসে কুতুবউদ্দিন আইবক অর্থাৎ প্রথম প্রকৃত মুসলিম প্রতিষ্ঠাতা বা শাসক বলা হয় ওনাকে। তো কুতুবউদ্দিন আইবককে দাস বংশের প্রতিষ্ঠাতা তথা ভারতে মুসলিম শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য করা হয়। লাহোর ছিল তার রাজধানী এবং কুতুবউদ্দিন আইবক উদার যে মানসিকতা এবং বিভিন্ন দান ধ্যান করতেন, যার জন্য ওনাকে লাখ বক্স বা লক্ষ্যদাতা বা লক্ষ্য বক্স দাতা হিসাবে পরিচিত রয়েছেন তিনি। পোলো বা চৌগান খেলার সময় কুতুবউদ্দিন আইবক ঘোড়া থেকে পড়ে যান এবং 1210 খ্রিস্টাব্দে তিনি মারা যান। কুতুবউদ্দিন আইবক কুতুব মিনারের নির্মাণ কার্য শুরু করেছিলেন এবং ইলতুৎমিশ সেটা মানে আরো পরবর্তী ক্ষেত্রে 3টে স্টেয়ার করেছিলেন এবং শেষ যে মানে নির্মাণ কার্য সম্পন্ন সেটা করেছিলেন ফিরোজ শাহ তুগলক। এইখান থেকেও তোমাদের কিন্তু কোয়েশ্চেন হয়। তাহলে কুতুবউদ্দিন আইবকের নির্মাণ কার্য শুরু করেন কে? কুতুবউদ্দিন আইবক নিজে। সমাপ্তি করেন কে? ফিরোজ শাহ তুগলক। মাঝখানে ইলতুৎমিশ কিন্তু আরো 3টে স্টোরিজ নির্মাণ করেছিলেন। ওকে, তো এই যে তোমাদের এক্সপ্লেনেশন প্রোভাইড করছি এইগুলো তোমাদের কাজে লাগবে, অবশ্যই খুব ভালোভাবে নোট ডাউন করে নাও প্রত্যেকে। চলো নেক্সট প্রশ্নে যাব আমরা। পরবর্তী প্রশ্ন, ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে এসেছিলেন? ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে এসেছিলেন? তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটা হবে ইনি ছিলেন একজন মরক্কান ট্রাভেলার। অপশন সি হবে আমার সঠিক উত্তর। মোহাম্মদ বিন তুগলকের দরবারে ইবন বতুতা একজন মরক্কান ভ্রমণকারী ভারতে এসেছিলেন। ওকে, দেখবে এই ধরনের প্রশ্ন কিন্তু বিগত বছরে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল অথবা কলকাতা পুলিশ এসআইতে বিভিন্ন এই টাইপের প্রশ্নই কিন্তু তোমাদের দেখা যায়। তাই বিগত বছরকে মাথায় রেখে এবং তোমাদের আপকামিং ইভেন্টকে ভালোভাবে বুঝে নতুন সিলেবাস অনুযায়ী প্র্যাকটিস সেট আশা করছি সকলের ভালো লাগবে। পুরো ক্লাসটা ভালো করে দেখো, অনেক ইনফরমেশন পাবে। দেখো নেক্সট প্রশ্ন বলছে, মহাত্মা গান্ধী জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন? তো গান্ধীজি একমাত্র একটা কংগ্রেস সেশনে পার্টিসিপেট করেছিলেন, সেটি হচ্ছে কোনটা? এই চারটে অপশনের মধ্যে রয়েছে। সঠিক উত্তরটি তোমার হবে বেলগাঁও সেশন। জাতীয় কংগ্রেসের বেলগাঁও অধিবেশনে 1924 সালে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেন। ওকে, নেক্সট আমরা এরপরে বিস্তারিত বিভিন্ন পয়েন্টগুলো দেখবো যেগুলো আসার চান্স রয়েছে। তো 1924 সালে মহাত্মা গান্ধী কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন এবং 1885 সালে বোম্বের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে জাতীয় কংগ্রেসের প্রথম যে অধিবেশন সেখানে সভাপতিত্ব করেছিলেন ডব্লিউ.সি. ব্যানার্জি। এটাও কিন্তু পরীক্ষায় বারবার আসে। এবং 1886 সালে দাদাভাই নওরোজি কলকাতা সেশনে সভাপতিত্ব করেন, যেটা ছিল দ্বিতীয় অধিবেশন জাতীয় কংগ্রেসের। মহাত্মা গান্ধী 1924 সালে কর্ণাটকের বেলগাঁওতে যে অধিবেশন সেটি ছিল 39তম জাতীয় কংগ্রেসের অধিবেশন। তো এই বিষয়টাও কিন্তু তোমাদের পরীক্ষায় দিয়ে দিতে পারে যে কততম, এটা ছিল 39, 39তম। এরপরে কানপুরে মাদ্রাজে কোন সেশনে কে ছিলেন দেখে নাও একটু। 1925 সালে, যেটা তার এক বছর পরে কানপুরে হয়েছিল, সেইখানে সভাপতি ছিলেন সরোজিনী নাইডু, প্রথম ভারতীয় মহিলা হিসেবে জাতীয় কংগ্রেসের। 1927 সালে মাদ্রাজ সেশন, সভাপতি ছিলেন ডক্টর M.A. আনসারি এবং 1931 সালে করাচি সেশন, সভাপতি ছিলেন সর্দার বল্লভ ভাই
প্যাটেল। এইখান থেকে আর একটা খুব ভালো প্রশ্ন হয়, প্রত্যেকে লিখে নাও, আমি বলে দিচ্ছি যে স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? স্বাধীনতার প্রাক্কালে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? জে বি কৃপালিনী। উত্তরটা হবে জে বি কৃপালিনী। 1946 সালে তিনি ছিলেন কংগ্রেসের সভাপতি। এই প্রশ্নটা দেখবে বারবার কিন্তু রিপিটেড একটা কোয়েশ্চেন, এবং তোমাদের যে কোনো এক্সামে কিন্তু এই প্রশ্নটি আসে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, এটা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হবে, টাইপিং এরর রয়েছে এখানে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে মহাত্মা গান্ধী কোন সম্মানটি ফিরিয়ে দেন? তো 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে, অমৃতসরে। ওকে, এই বিষয়টা আমরা জানি। তো তার প্রতিবাদে মহাত্মা গান্ধী একটি পুরস্কারকে রিটার্ন করে দেন। তো সেটা হচ্ছে কাইজার ই হিন্দ। অপশন বি হবে সঠিক উত্তর। নাইটহুডকে ফিরিয়ে দিয়েছিলেন, নাইটহুড সম্মান ফিরিয়ে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি ফিরিয়ে দিয়েছিলেন 1919 সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে। এরপর আমরা বিস্তারিত নজর রাখবো, এখানটা দেখে নাও। 1919 সালে 22 মে জালিয়ানওয়ালাবাগ গণহত্যার বিষয়ে জানতে পেরে প্রতিবাদ হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইটহুড পুরস্কার ফিরিয়ে দেন। খুব ভালো জিনিস, এটা আমরা দেখলাম। আর আগের পয়েন্ট আমরা কি দেখলাম? মহাত্মা গান্ধী কাইজার ই হিন্দ ফিরিয়ে দিলেন সেম ইনসিডেন্টের জন্য। 1919 সালের 13 এপ্রিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড বা গণহত্যা, যেটা জালিয়ানওয়ালাবাগ গণহত্যা নামে পরিচিত, পাঞ্জাবের অমৃতসরে হয়েছিল, তাই এটা অমৃতসর গণহত্যা নামেও পরিচিত। রাওলাটাইন এবং দুই জাতীয় নেতা সত্যপাল এবং সাইফুদ্দিন কিচলুকে গ্রেপ্তারের প্রতিবাদে মানুষ জড়ো হয়েছিল, তাই তো? কোথায়? পাঞ্জাবের এই জালিয়ানওয়ালাবাগে। এবং সেইখানে এই ঘটনাটি ঘটে যে পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর সেই সময় ছিলেন মাইকেল ডায়ার, এবং তার নেতৃত্বাধীনে সৈন্য নিয়ে সেখানে আসেন এবং বাগানের একমাত্র সরু প্রবেশদ্বারটি বন্ধ করে দেন, আর সৈন্যদের নিরস্ত্র জনতার উপর গুলি চালানোর নির্দেশ দেন। এবং গুলি চালানো 10 মিনিট ধরে নির্বিচারে গুলি চালানো হয়, প্রায় 1000 লোক মারা গিয়েছিল। সিচুয়েশনটা ভাবো একবার। এবং 1500 জনেরও বেশি মানুষ আহত হয়েছিলেন। এই ঘটনায় ইতিহাসে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নামে পরিচিত। বুঝতে পারলে? তাহলে তোমরা দেখো ব্যাকগ্রাউন্ড জানছো, তার বেস জানছো, প্রত্যেকটা পয়েন্ট ইন ডিটেলস তোমরা এখান থেকে খুঁজে পাচ্ছ। ওকে, এরপরে এই যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, এটাকে তদন্ত করার জন্য হান্টার কমিশন বসানো হয়েছিল, হান্টার কমিশন। এবং গণহত্যার প্রতিশোধ হিসেবে 1940 সালে লন্ডনে গিয়ে উধম সিং জেনারেল ডায়ারকে হত্যা করেছিলেন। এই বিষয়টা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, লিখে না প্রত্যেকে। দেখো তোমাদের আমি কি বলেছি, ক্লাসে আমি তোমাদের প্রশ্ন করাবো, তোমাদের স্লাইড দেবো, ইনফরমেশন দেবো, বাট এক্সট্রা যে কি নোট, সেই নোট তোমরা পাবে কোথায়? এই যে বলছি, এই নোটগুলো তোমাদের কিন্তু প্রোভাইড করা হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে আমরা যাব। কোন বিখ্যাত স্বাধীনতা সংগ্রাম দেশবন্ধু নামে পরিচিত? কোন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী দেশবন্ধু নামে পরিচিত? তো দেশবন্ধু নামে পরিচিত সঠিক উত্তর কোনটা হবে? ডান দিকে ছবি দেখে যদি চিনতে পারছো কেউ বলতে পারবে। সঠিক অ্যান্সারটি হবে চিত্তরঞ্জন দাস। অপশন বি হবে আমার কারেক্ট অ্যান্সার, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। তোমরা মনে রাখবে, এইখান থেকে আর একটা বিষয় আমাকে জিজ্ঞেস করে, দেশ প্রিয় নামে পরিচিত কে? দেশ প্রিয় নামে পরিচিত কে বলতে পারবে? বলো দেখি, কমেন্ট করো। দেশ প্রিয় নামে পরিচিত হচ্ছেন যতীন্দ্রমোহন সেনগুপ্ত। এটাও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন করতে পারে, এবং দুটো কিন্তু পাশাপাশি বিষয় এবং গুলিয়ে যাওয়ার চান্স রয়েছে। দেশপ্রাণ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং দেশ প্রিয় হচ্ছে যতীন্দ্রমোহন সেনগুপ্ত। এরপরে ইন ডিটেলস আমরা চিত্তরঞ্জন দাস সম্পর্কে দেখে নেব। চিত্তরঞ্জন দাস ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। তিনি কলকাতায় এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন 1870 সালে। 1925 সালের 16 জুন তিনি প্রয়াত হন। তার পরিবারে রাজা রামমোহন রায়ের সাথে ব্রাহ্ম সমাজের একটা সক্রিয় তিনি সদস্য ছিলেন। এবং 1890 সালে চিত্তরঞ্জন দাস কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন, এবং তারপর উচ্চশিক্ষার জন্য তিনি ইংল্যান্ডে চলে যান। এবং তিনি স্বরাজ পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত ছিলেন, এবং অনুশীলন সমিতি বাংলায় সক্রিয় ছিল। ওকে, নেক্সট কোয়েশ্চেন। আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? সঠিক উত্তরটা হয়ে যাবে এখানে অপশন সি, দক্ষিণ 24 পরগনা আয়তনের দিক থেকে পশ্চিমবাংলার বৃহত্তম জেলা। যদি বলা হয় যে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি আয়তনের দিক থেকে, তাহলে উত্তরটি হতো কলকাতা। তো এখানে আমার উত্তর হবে অপশন সি, দক্ষিণ 24 পরগনা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা বলেছে, কোনটা হবে এখানে? আয়তন অনুসারে কলকাতা।
জনঘনত্বের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটা? উত্তর 24 পরগনা। এবং পশ্চিমবঙ্গের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট জেলা হলো পুরুলিয়া। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের বিধানসভায় আসন সংখ্যা কত? ওয়েস্ট বেঙ্গলের বিধানসভায় আসন সংখ্যা কত? সঠিক উত্তরটা হবে 294। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 294 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পশ্চিমবঙ্গের বিধানসভায় আসন সংখ্যা 294। ওকে, এরপরে আমরা দেখব ওয়েস্ট বেঙ্গলের রাজ্যসভা, লোকসভা এবং বিধানসভার আসন। দেখো ওয়েস্ট বেঙ্গলের রাজ্যসভার আসন কত? 16, লোকসভার আসন কত? 42 এবং বিধানসভার আসন হচ্ছে 294। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের খনিজ ভান্ডার কোনটি? পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চল, মালভূমি অঞ্চল, পার্বত্য অঞ্চল, উপকূলীয় অঞ্চল। তো পশ্চিমবঙ্গের খনিজ ভান্ডার বলা হয় মালভূমি অঞ্চলকে। বেশিরভাগ যে ছোটনাগপুর প্লেটু রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে একদম পশ্চিম পাটে পুরুলিয়া, সেই পুরুলিয়া জায়গাটাই কিন্তু এখানে রয়েছে কি? এখানে রয়েছে হচ্ছে খনিজ ভান্ডার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এখানে। নেক্সট প্রশ্নে যাব আমরা, পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি জিপসাম উৎপাদনে শীর্ষস্থানীয়? জিপসাম উৎপাদনে শীর্ষস্থানীয় ভারতের রাজ্য হচ্ছে যেখানে 90% প্রোডাকশন হয়ে যায়, 99% বলতে পারো, সেটা হচ্ছে রাজস্থান। জিপসাম যেটা হচ্ছে ক্যালসিয়াম সালফেট, তাই তো? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন, নিচের কোন আগ্নেয়গিরিটি সক্রিয় অর্থাৎ অ্যাক্টিভ ভলকানো বলা হয়েছে কোন আগ্নেয়গিরি? তো কোন আগ্নেয়গিরিটি সক্রিয়? সঠিক উত্তরটা কোনটা হবে? মাউন্ট কিলিমাঞ্জারো, মাউন্ট কোটোপ্যাক্সি নাকি মাউনা লোয়া নাকি কোনটা? তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটা হবে হাওয়াই দ্বীপপুঞ্জের মাউনা লোয়া এবং মাউন্ট কোটাপ্যাক্সি। এই দুটোই কিন্তু অ্যাক্টিভ ভলকানো রয়েছে এই মুহূর্তে ওয়ার্ল্ডের। তাহলে অপশন সি হবে আমার সঠিক উত্তর, 2 এবং 3। অপশন সি 2 এবং 3। বাতাসে শব্দের বেগ কত? বাতাসে শব্দের বেগ কত? সঠিক অ্যান্সারটা হবে তোমাদের এখানে 343 মিটার পার সেকেন্ড। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাতাসে শব্দের বেগ 343 মিটার পার সেকেন্ড। দেখো বাতাসে শব্দের বেগ 343 মিটার পার সেকেন্ড। আগের দিন তোমাদের একটা পয়েন্ট বলেছিলাম যে ভ্যাকুয়ামের মধ্য দিয়ে শব্দের কোনো বেগ হয় না, মানে শব্দ যেতে পারে না, সাউন্ড যেতে পারে না। আর একটা হয় যে কোন মাধ্যমে শব্দের বেগ সব থেকে বেশি হয়, তো সেটা হচ্ছে কঠিন মাধ্যম, সলিড মিডিয়ামে বাতাস শব্দের বেগ বা সাউন্ডের স্পিড সব থেকে বেশি হয়, এটা তোমাকে জানতে হবে। চলো নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব। পরবর্তী প্রশ্ন বলছে, নিম্নলিখিত কোনটি নোবেল গ্যাস নামে পরিচিত? নোবেল গ্যাস, সঠিক উত্তরটা হবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর্গন হচ্ছে নোবেল গ্যাস নামে পরিচিত। আর্গন হলো নোবেল গ্যাস। দেখো পিরিয়ডিক টেবিল যদি আমরা দেখি, পর্যায় সারণী, সেখানে 18তম যে শ্রেণী, ওইখানে মোট 6টি নোবেল গ্যাসের কথা বলা হয়েছে বা নোবেল গ্যাসের কথা আমরা খুঁজে পাই। নোবেল গ্যাস কোনগুলো? তা নোবেল গ্যাস হলো সেই সমস্ত গ্যাস যেগুলো অন্য কোনো মৌলের সাথে বিক্রিয়া করে না, তাদেরকে আমরা নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস হিসাবে জানি। এবং এগুলি কি কি? এগুলি হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন। তো এখানে আমার ছিল আর্গন, সঠিক উত্তরটা হলো অপশন ডি। ওকে, বুঝতে পারলে? চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়? শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়। তো একমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায় সেটা হচ্ছে প্লাস্টিড। অপশন সি হবে আমার সঠিক উত্তর। আর এই যে নিউক্লিয়াস, গলগি বডি এবং মাইটোকন্ড্রিয়া, এগুলো উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষেই পাওয়া যায়। ডিটেলস আমরা একটু দেখার চেষ্টা করব। প্লাস্টিড শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়। প্লাস্টিড হচ্ছে দুই ধরনের, লিউকোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট রঞ্জক ক্লোরোফিল ধারণকারী। মাইটোকন্ড্রিয়া নিউক্লিয়াস এবং গলগি বস্তু উদ্ভিদ ও প্রাণী উভয় কোষেই বিদ্যমান। মাইটোকন্ড্রিয়া হলো কোষের শক্তিঘর এবং শক্তি উৎপাদনের জন্য দায়ী। নিউক্লিয়াস হলো কোষের নিয়ন্ত্রণ কেন্দ্র এবং যেখানে জেনেটিক উপাদান থাকে। গলগি বস্তু কোষের মধ্যে পরিবহনের জন্য বা কোষের বাইরে নিঃসরণ করার জন্য প্রোটিন সংশ্লেষণ, বাছাই এবং প্যাকেজিং এর সাথে জড়িত। নেক্সট প্রশ্ন, ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ, একথা কোথায় ব্যাখ্যা রয়েছে? ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ, ইন্ডিয়া ইজ আ সেকুলার কান্ট্রি, এটা কোথায় ডেসক্রাইব করা রয়েছে? কারেক্ট অ্যান্সারটি হবে অপশন ডি, ভারতীয় সংবিধানের
প্রস্তাবনায়। অপশন ডি হবে আমার কারেক্ট অ্যান্সার। দেখো রয়েছে রাষ্ট্র নির্দেশাত্মক নীতিসমূহ অর্থাৎ ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, আর্টিকেল কত থেকে কত? আর্টিকেল 36 থেকে 51 স্যার, এখানে রয়েছে ডিপিএসপির কথা। পার্ট কত? পার্ট 4 অর্থাৎ অধ্যায় 4 এ, চতুর্থ অধ্যায় ভারতীয় সংবিধানে এই ডিপিএসপির কথা বলা হয়েছে। এইগুলো তোমরা প্রত্যেকে ভালোভাবে লিখে নাও। আর্টিকেল 44 কি বলছে? আর্টিকেল 44 বলে কি? আর্টিকেল 44 এ লেখা রয়েছে যে রাষ্ট্র ভারতের ভূখণ্ড জুড়ে নাগরিকদের একটি সিভিল কোড সুরক্ষিত করার চেষ্টা করবে, যেটা বর্তমানে নাম কি তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে ইন্ডিয়ান সিভিল কোড যে ব্যাপারটা সেটা। তো দেখো এখানে পুরো ডিটেলস দেওয়া রয়েছে। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। ভারতীয় সংবিধানের কোন ধারায় জীবনের অধিকার এর বিষয়ে বলা রয়েছে? জীবনের অধিকারের বিষয়ে বলা রয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারায়? তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটা আমার হয়ে যাবে ভারতীয় সংবিধানের আর্টিকেল 21 এ বলা হয়েছে জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার কথা বলা হয়েছে। ধারা 21, অপশন বি হবে আমার সঠিক উত্তর। নেক্সট দেখো, ধারা 21 অনুযায়ী আইন দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি ছাড়া কোনো ব্যক্তিকে তার জীবন বা ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা হবে না। এই অধিকার নাগরিক এবং যারা অনাগরিক অর্থাৎ সিটিজেন নন সিটিজেন উভয়ের ক্ষেত্রেই উপলব্ধ রয়েছে। ধারা 21 দুটি অধিকার প্রদান করে, একটা জীবনের অধিকার, একটা ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। এছাড়াও ধারা 21 এ অনুযায়ী রাষ্ট্র 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত সকল শিশুকে বিনামূল্যে এবং অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা প্রদান করবে, যেভাবে রাষ্ট্র আইন দ্বারা নির্ধারণ করবে, এটা বলা রয়েছে। পরবর্তী নেক্সট কোশ্চেনে আমরা যাবো। কি ক্লাসটা ভালো লাগছে প্রত্যেকের? একবার কমেন্ট করো দেখি, চলো ক্লাস ভালো লাগছে কিনা বলো প্রত্যেকে, আমি সকলে কমেন্ট চেক করব, বলো। ওকে ওকে, তাহলে উত্তর দাও, নেক্সট কোশ্চেনটার উত্তর দাও যেটা স্ক্রিনে রয়েছে তোমাদের জন্য। নিচের কোন খেলা বা ক্রীড়ার ক্ষেত্রে মাঠে বা স্থানের জন্য রিং শব্দটি ব্যবহার করা হয় না? তাহলে কোন খেলার ক্ষেত্রে রিংটা আসে না? বক্সিং, জিমন্যাস্টিক, আইস হকি, বেসবল। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তরটি আমার হয়ে যাবে অপশন ডি, বেসবল। এক্ষেত্রে কিন্তু রিং ইউজ করা হয় না শব্দটি, বা রিং ব্যবস্থা নেই মাঠের জন্য। বক্সিং এর ক্ষেত্রে রিং থাকে আমরা জানি, জিমন্যাস্টিকও এবং আইস হকি এই তিনটে ক্ষেত্রে থাকে। ওকে, পরবর্তী প্রশ্ন। উসাইন বোল্টকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্প্রিন্টার হিসাবে বিবেচনা করা হয়, তিনি কোন দেশের বাসিন্দা? কারেক্ট অ্যান্সার উইল বি অপশন সি, তিনি জামাইকার বাসিন্দা উসাইন বোল্ট, সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্প্রিন্টার। উসাইন সেন্ট লিও বোল্ট একজন জামাইকান অবসরপ্রাপ্ত স্প্রিন্টার এবং 100 মিটার, 200 মিটার, 400 মিটার রিলেতে বিশ্ব রেকর্ডধারী। তিনি লাইটনিং বোল্ট নামেও পরিচিত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্প্রিন্টার হিসাবে বিবেচিত হন। নেক্সট প্রশ্ন, দ্য জঙ্গল বুক এর লেখক কে? দ্য জঙ্গল বুক এর লেখক কে? জঙ্গল বুকের লেখক হচ্ছেন রুডিয়ার্ড কিপলিং। অপশন এ হবে সঠিক উত্তর। সবুজ সাথী প্রকল্প কোন সালে চালু হয় বলো, উত্তর দাও, প্রত্যেকে ট্রাই করো অ্যান্সার দেওয়ার। সঠিক উত্তরটা হবে অপশন বি, 2015 সালে সবুজ সাথী প্রকল্প চালু হয়, যেটা পশ্চিমবাংলায় শিক্ষার্থীদের ক্লাস 9ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যারা পড়বে তাদের জন্য সাইকেলের ব্যবস্থা, এটাই হচ্ছে সবুজ সাথী প্রকল্প। এবং এটি ইউনিসেফের পুরস্কারও পায়। 2015-16 বর্ষে সবুজ সাথী প্রকল্প পশ্চিমবাংলায় চালু করা হয়। অপশনে রয়েছে 2013 সাল, এটি কি জন্য বিখ্যাত? এটি কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল এই সালে, 2013 সালে কন্যাশ্রী প্রকল্প, 2013 সালে কন্যাশ্রী প্রকল্প। ওকে, এটা প্রত্যেকে লিখে নাও, কন্যাশ্রী প্রকল্প। আচ্ছা, এইখানটায় 2021 রয়েছে, এটাও লিখে নেবে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। ওকে, তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বিভিন্ন যে প্রকল্প রয়েছে সেইখান থেকে তোমাদের দেখবে বিগত দিনে কিন্তু প্রশ্ন হয়েছে। পরবর্তী প্রশ্ন তোমাদের বলছে, ঝিঝিয়া নৃত্য নিচের কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য? ঝিঝিয়া নৃত্য এটি হচ্ছে বিহারের একটি লোকনৃত্য। অপশন এ হবে কারেক্ট অ্যান্সার, অপশন এ। এরপরে আমরা দেখে নেব বিভিন্ন রাজ্যের লোকনৃত্য। দেখো, ঝিঝিয়া বিহারের একটি জনপ্রিয় লোকনৃত্য যেটা মিথিলা শহরে উদযাপিত হয়। এই নাচটি শুধুমাত্র মহিলারা উপস্থাপন করে। আচ্ছা,
উত্তরপ্রদেশের কত্থক রয়েছে এবং লুর হচ্ছে হরিয়ানার। ওকে, আচ্ছা নেক্সট দেখো মধ্যপ্রদেশের কিছু জনপ্রিয় লোকনৃত্য যেরকম মাটকি, জাওয়ারা, এগুলো হয় মধ্যপ্রদেশে। ওকে, নেক্সট লোসার উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? লোসার উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? কারেক্ট উত্তরটি হবে তোমাদের সঠিক অ্যান্সার অপশন বি, অরুণাচল প্রদেশে লোসার উৎসব হয়। অপশনে রয়েছে নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, তিনটি রাজ্যের আমরা বিভিন্ন দেখে নেব। নাগাল্যান্ডের হর্নবিল, মিজোরামের চাপচারকুট, মেঘালয়ের ওয়াংলা, আসামের বিহু। ওকে, নেক্সট প্রশ্ন, রিড অনলি মেমোরি এর সবচেয়ে উন্নত রূপটি কি? রিড অনলি মেমোরি বা যেটা সংক্ষেপে রোম নামে পরিচিত, এর উন্নত রূপটি হলো ইপ্রম। অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। তোমাদের দেখো তোমাদের এই প্র্যাকটিস সেটগুলো এমন ভাবে তৈরি করা হয়েছে ঠিক যেরকম প্রশ্ন হয় পরীক্ষাতে সেইভাবে, কারণ কোশ্চেন তোমরা কি কি রয়েছে দেখতে পাচ্ছ, ইতিহাস, ভূগোল, সাধারণ বিজ্ঞান, স্ট্যাটিক, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, কম্পিউটার, এনভায়রনমেন্ট, সমস্ত জায়গা থেকে মিক্স করে প্রশ্ন তোমাদের রয়েছে যেরকমটা পরীক্ষায় তোমরা দেখতে পাবে। এবং তোমাদের এখান থেকে আমি গ্যারান্টি দিচ্ছি ক্লাসগুলো করো ভালোভাবে, কমন অবশ্যই পাবে। আর বন্ধুদের একটু প্লিজ প্লিজ শেয়ার করে দাও সেশনটিকে। চলো নেক্সট আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয় সঙ্গীত শিল্পী বিখ্যাত সঙ্গীত একাডেমি পুরস্কার পেয়েছেন? চারটে অপশন রয়েছে, ডান দিকে ছবি, এনাকে চিনতে পারছো কে কে বলো? একদম এ আর রহমান, অপশন সি হবে সঠিক উত্তর, ইনি সঙ্গীত একাডেমি পুরস্কার পেয়েছেন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, প্রথম খেলো ইন্ডিয়া উইন্টার গেম কত সালে চালু হয়? তো ফার্স্ট খেলো ইন্ডিয়া উইন্টার গেম চালু হয় 2020 সালে। অপশন সি হবে সঠিক উত্তর। যাব আমরা পরবর্তী প্রশ্নে, নাসার সদর দপ্তর কোথায় অবস্থিত? নাসার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসি, প্যারিস, নিউ ইয়র্ক, নেদারল্যান্ড, বলো সঠিক উত্তর কোনটা হবে? নাসার ফুল ফর্ম কি বলো? ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, তাই তো? 1958 সালের 29 জুলাই প্রতিষ্ঠিত হয়, যার সদর দপ্তর আমেরিকার ওয়াশিংটন ডিসিতে রয়েছে। অপশন এ হবে সঠিক উত্তর। এখানে আর একটা বিষয় বলো, ইসরো কত সালে এস্টাবলিশড হয়? ইসরো প্রতিষ্ঠিত হয় 1969 সালে, 1969। ইসরোর ফুল ফর্ম কি বলো? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, হেডকোয়ার্টার বেঙ্গালুরু, তাই তো? ইসরো চেয়ারম্যান এই মুহূর্তে কে রয়েছেন? কে সিভান। চলো নেক্সট পরবর্তী কোশ্চেনে আমরা যাব। পরবর্তী প্রশ্ন, আমান সেহরাওয়াত সম্প্রতি আমরা দেখলাম প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জের পদক জিতলেন তিনি। তো তিনি কোন খেলার সাথে যুক্ত বলতে হবে, খুব খুব ইম্পর্টেন্ট। প্যারিস অলিম্পিক থেকে আমি কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের যতগুলো প্রশ্ন এখানে করাচ্ছি প্রত্যেক দিন খুব ভালোভাবে দেখে নিও, খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসার চান্স অবশ্যই রয়েছে। তো তিনি একজন রেসলার অর্থাৎ কুস্তিগির। অপশন বি হবে সঠিক উত্তর, অপশন বি। 2024 প্যারিস অলিম্পিকে ভারতের আমান সেহরাত পুরুষদের 57 কেজি বিভাগে ব্রোঞ্জের পদক জিতলেন তিনি। 16 জুলাই 2003 সালে হরিয়ানায় জন্মগ্রহণ করেন সেহরাওয়াত। তার ফ্রিস্টাইল কৌশলের জন্য তিনি পরিচিত। ব্রোঞ্জ পদকের ম্যাচে তিনি পুয়ের্তো রিকোয় ডারিয়ান তোই ক্রুজকে 13-5 গোলে পরাজিত করেন। নেক্সট কোশ্চেন, সম্প্রতি ভারত মহাসাগরে জলের তলায় বিভিন্ন স্ট্রাকচার পাওয়া গেছে তিনটে, সেই তিনটে স্ট্রাকচারের নাম কি রাখা হয়েছে তোমাকে বলতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন, সঠিক উত্তরটি হয়ে যাবে অশোক, চন্দ্রগুপ্ত এবং কল্পতরু, এই তিনটি নাম রাখা হয়েছে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন দেশ দ্বিপাক্ষিক বিমান বাহিনীর মহড়া উদারা শক্তি 2024-এ অংশগ্রহণ করেছে? তো চারটে অপশন রয়েছে, সঠিক উত্তর কোনটা হবে, কোন দুটি দেশ? সঠিক উত্তর ভারত এবং মালয়েশিয়া এই উদারা শক্তি দ্বিপাক্ষিক বিমান বাহিনীর মহড়া উদযাপন করেছে। পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয় সম্প্রতি তিমুর লেস্টের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার গ্র্যান্ড কলার অফ দ্য অর্ডার পেয়েছেন? তো ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি খবরে দেখা তুর্কানা লেক কোন দেশে অবস্থিত? সো দিস ইজ তুর্কানা লেক, এটি হচ্ছে কেনিয়াতে অবস্থিত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কেনিয়াতে অবস্থিত তুর্কানা লেক বা হ্রদ। ওকে, আশা করছি প্রত্যেকের ক্লাসটা ভালো লেগেছে। এই হলো 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।
উইথ এক্সপ্লেনেশন। ক্লাসটা কেমন লাগলো কমেন্টে জানিও। এবং তোমাদের জন্য ছোট্ট একটা আপডেট দিয়ে দিই, ওয়েস্ট বেঙ্গলে যারা পুলিশ পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য গুড নিউজ এই মুহূর্তে। এক্সাম বাংলা পাবলিকেশনের পক্ষ থেকে ডাব্লিউপি কনস্টেবল এবং এসআই এর জন্য 2-in-1 সাজেশন নামে যে বিখ্যাত বইটি রয়েছে, ইতিমধ্যে রাজ্যের বহু পরীক্ষার্থী সংগ্রহ করে তাদের প্রস্তুতিকে মজবুত করে নিয়েছে এবং পাশাপাশি এক্সাম বাংলার আর একটি বইও সংগ্রহ করেছে তারা। সেটি হচ্ছে ডাব্লিউপি কনস্টেবলের যে নতুন সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী রচিত অ্যাডভান্স মক ফাইটার বইটি। এবং রিসেন্টলি প্রকাশিত যারা কলকাতা পুলিশের পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য আপডেট, কলকাতা পুলিশ প্রিলিমসের প্র্যাকটিস সেট লঞ্চ হয়ে গিয়েছে ইতিমধ্যে। সমস্ত নিকটবর্তী বুক স্টল, অ্যামাজন, ফ্লিপকার্ট, অনলাইনে তোমরা কিন্তু এই 3টে বই অ্যাভেলেবেল রয়েছে, যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারো। তো অবশ্যই নিজের প্রস্তুতিকে মজবুত করার জন্য আজই সংগ্রহ করো এক্সাম বাংলা পাবলিকেশনের এই বইগুলো। তোমরা জানো যে এক্সাম বাংলা পাবলিকেশনের বই মানেই সেরার সেরা পছন্দের বই স্টুডেন্টদের দ্বারা। ওকে, তো আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বন্দে মাতরম, জয় হিন্দ।